পাথরে ঢাকা পথে এক কঠিন যাত্রা। চারপাশে অপরূপ প্রকৃতি, তুষারময় পাহাড় আর নির্মল নীরবতা। সামনে দাঁড়িয়ে ভাগীরথী পর্বতের 3টি শিখর, আর দূর থেকে দেখা মিলছে মহাদেবের রূপ মাউন্ট শিবলিঙ্গ। আজ আমরা হাঁটছি ভোজবাসা থেকে গোমুখ, মা গঙ্গার উৎসের দিকে। গুড মর্নিং ফ্রম ভোজবাসা। আমি প্রিয়ম, আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। ভীষণ ঠান্ডা, মানে আমার গায়ে চাপানো জ্যাকেটটার আমার অবস্থা থেকে আশা করি বুঝতেই পেরেছেন। ভীষণ ঠান্ডা এখানে। কালকে টেন্টের মধ্যে থাকার কথা ছিল, ওই টেন্টটাতে থাকার কথা ছিল, বাট এত ঠান্ডা ছিল, এত এয়ার প্রেশার ছিল, আমরা ডিসাইড করি যে সামনে লাল বাবা আশ্রম আছে, ওখানে থেকে যাব। ওখানে পার হেড 500 টাকা করে নেয়, সাথে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড। তো আমরা ওখান থেকে ডিনারটা করি, ব্রেকফাস্টটা করি না। ব্রেকফাস্ট আমাদের এখানে এজেন্সির এখান থেকেই করে নিই। কিন্তু ভোরবেলা 3টের দিকে একবার যখন আমি টয়লেটের জন্য বাইরে বেরোই, দেখি আকাশে পুরো একদম তারা ঝলমল করছে। আমি ভেবেছিলাম যে তখন যদি গোপ্রোটা আমি নিয়ে বেরোতাম না, একটা জাস্ট আমি রেকর্ড করে নিতাম, কিন্তু পাইনি। আজকে দেখি তপোবন যাওয়ার চেষ্টা করবো। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তপোবনের জলেরও সমস্যা হচ্ছে, জানি না, আর ভীষণ পরিমাণে এয়ার প্রেশার। কালকে গঙ্গোত্রী থেকে ভোজবাসায় আসতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছিল। আজকে জানি না তপোবনে কী অবস্থা আছে। তো দেখি যাই তপোবনে, যদি যেতে পারি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে আর যদি না যেতে পারি তো শুধু গোমুখটা দেখিয়ে আমাকে ফিরে আসতে হবে। এই হলো ভোজবাসার ক্যাম্পসাইট যেটা রয়েছে, এই হলো ক্যাম্পসাইট। আর ওইদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাল বাবা আশ্রম। এবার এগোই তাহলে। আর এখানে এবার গাইড বললো যে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, বিকজ সামনে গিয়ে একটা ট্রলিটা পার হতে হবে, আর ওখানে প্রচণ্ড লাইন পড়ে, সময় লাগে ওটা পার হতে। তো ওটা যত তাড়াতাড়ি পার হওয়া যাবে তত ভালো। চলুন তাহলে, আসছি। আপনার কেউ যদি না আসে তো আপনি ওখানে একবার কথা বলে 500 টাকা নেবে, ঠিক আছে? ডিনার লাঞ্চটা হবে না, লাঞ্চটা এখান থেকেই করে নেবেন। লাঞ্চ তো আমার আছে। হ্যাঁ, এখানে লাঞ্চটা করে নিয়ে ওখানে কথা বলে আপনি করে নেবেন। লাঞ্চ প্যাক করে নিয়েছেন? ও লাঞ্চ প্যাক করে নিয়ে গাইড আসছে, পরে আমরা এগোতে থাকি। হ্যাঁ, ও তো পড়ে আছে। হ্যাঁ, ও 2 কিলোমিটার যে যতক্ষণে যাবে ততক্ষণে আমরা হয়তো 1 কিলোমিটার পৌঁছাবো বা তারও কম। হ্যাঁ, দৌড়ায় প্রায়। চলো, বেস্ট অফ লাক। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি আমরা যদি যেতে পারি, ইচ্ছা তো আছে পৌঁছে যাওয়ার। আমি তো ভাইকে এটাই বললাম, যতটুকু শরীর দেবে ততটুকুই করবে। হ্যাঁ, এর বাইরেও তো আমাদের একটা লাইফ আছে, তাই না? সবাই আমরা প্রফেশনালি কিছু না কিছু করে আছি, তাই না? এদের যেমন এটাই, ঠিক আছে? আমাদের 6টা দিনের আনন্দ যেন নিরানন্দ না। যতটুকু পারবে। আমারও একটু মন খারাপ হয়েছিল, আমি তখন যেতে পারলাম না, ঠিক আছে? সান্ত্বনা দিলাম, যা দেখেছি এটাই আমার কাছে অনেক যথেষ্ট। এটাই আমার সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, চলো, টাটা। উচ্চাকাঙ্ক্ষী যাওয়ার রাস্তাটা কোন দিকে আছে? আচ্ছা, এই দেখুন, এই কাকটা দেখতে হচ্ছে, এটা একটা কাকেরই এটাকে বলা হয় অ্যালপাইন চফ, যার ঠোঁটগুলো হলুদ রঙের হয়, পুরো বডিটা কালো হয়। এটা একটা কাকেরই এক ধরনের প্রজাতি বলতে পারেন। যেই জায়গাটা ট্রলি করে পার হতে হবে সেই জায়গাটা একবার দেখে নিন। এটা হচ্ছে সেই জায়গাটা। ওই ট্রলি একটা ওদিকে গেছে, আবার ওখান থেকে কিছু ট্রেকার্সদের বলুন বা পোর্টার্সদের বলুন তুলে এনে এখানে আনবে, তারা নামবে, আবার এখান থেকে এই লাইন পড়েছে, এখান থেকে উঠবে এক এক করে, আবার ওদিকে যাবে। আর সামনে দেখুন ভাগীরথী 3, 2, 1 পুরো বোঝা যাচ্ছে, খুব সুন্দর। ওই দেখুন ট্রলিটা আসছে, এই মুহূর্তে খালি আসছে, আর এখান থেকে ট্রলিটাকে টানা হচ্ছে। এই যে এখান থেকে ট্রলিটাকে টানা হচ্ছে, ওই পারে কেউ নেই এই মুহূর্তে এদিকে আসার জন্য, তাই না ট্রলিটাকে খালি আনা হচ্ছে, কারণ এখানে এতগুলো লাইন পড়ে রয়েছে। তারা আবার ওদিকে যাবে, কেউ এখান থেকে গোমুখ যাবে, কেউ আবার তপোবন চলে যাবে। তো আমার মতে বলে আপনারা ভোর বেরিয়ে একটু এসে এখানে লাইনে দাঁড়িয়ে যাবেন। সকাল 7টা থেকে ট্রলি স্টার্ট হয়ে যায়, তো সেই মতো এসে আপনারা লাইনে দাঁড়িয়ে যাবেন, নাহলে ওইদিকে আপনাদের দেরি হয়ে যেতে পারে।
অলমোস্ট 2.5-3 ঘন্টা ওয়েট করার পর আমরা এই পারে এলাম। এদের এখানে পোর্টারদের বিশেষ করে এই নদীটা পার হওয়ার সময় বীভৎস লবি চলে। মানে ওই এর মধ্যে, এই ট্রলিটার মধ্যে পোর্টারদের লাগেজ বেশি তুলতে হবে, তার উপর একটা পোর্টারকে তুলতে হবে, আর 2জন ট্রেকার যারা থাকবে 2জন যাবে, এরকম লবি চলে। সুতরাং ওদিকে লাইনটা ভীষণভাবে বেড়ে যায় আর দেরিও হয়ে যায় তার সাথে। মানে সত্যি কী ধরনের বিহেভিয়ার এদের। অবশেষে এদের যদি ট্রলিতে যদি কোনো লাগেজ না তোলা হয় তাহলে এরাও ট্রলি ধরে টানবে না। আমি, ইন্দ্র আর আমাদের সাথে আরও 3জন আটকে গেছিলো ওখানে। তো এপারে যারা ছিল তারা 500 টাকা দিল তবে ওই ট্রলি ওরা টানলো। যারা ছিল মানে কি এপারে 3জন ছিল টানার মতো, 3জন টেনে পারছিল না, কম করে 6 থেকে 7 জন লাগে। তো এরা 500 টাকা দিল তবে গিয়ে ওরা ট্রলিটা টানলো, আমরা এপারে আসতে পারলাম। মানে এই ধরনের এদের বিহেভিয়ার। যাই হোক, আমরা গোমুখের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, দেখি তপবন যেতে পারি কি না। এই হচ্ছে ট্রলিটা পার করার পর এই হলো রাস্তা, দেখে নিন। এই বোল্ডারের ওপর দিয়ে চলতে হবে। ভোজবাসা থেকে গোমুখ প্রায় 4 কিলোমিটার মতো, অ্যাকচুয়ালি দেখায় 2 কিলোমিটার, বাট ওটা 2 কিলোমিটার নয়, ওটা 4 কিলোমিটারের কাছাকাছি। তো আবার একটা ফাইটার প্লেন যাচ্ছে। সম্ভব অনেক ওপর থেকে যাচ্ছে, এর জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, যেখানে ছিলাম 4 কিলোমিটার 2 কিলোমিটার ওটা মোটেও নয়। সো আস্তে আস্তে চলবেন, তাড়াহুড়ো করার দরকার নেই, পৌঁছে যাবেন। ওই কচ্ছপ আর খরগোশের যেটা একটা গল্প বলেছিলাম মনে আছে তো, কচ্ছপ আস্তে আস্তে চলে কিন্তু গন্তব্যে ঠিক পৌঁছে যায়, আর খরগোশ জোরে জোরে চলে, তাও মাঝে মাঝে থেমে গিয়ে রেস্ট নেয়। সুতরাং কচ্ছপ হয়ে চলুন, খরগোশ হওয়ার চেষ্টা করবেন না, তাহলে পৌঁছে যাবে। আর একটা রুট আছে গোমুখ যেই গুহাটা আছে সেটা দেখার, সেটা আপনারা দূর থেকে দেখতে পারবেন। দূর থেকে প্রায় ধরে নিন 400-500 মিটার দূর থেকে দেখতে পাবেন। সেটা হচ্ছে ওল্ড রুট। ওটা হচ্ছে ওখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, ওই যে 2জন যাচ্ছে, ওটা ওল্ড রুট, ওটা গোমুখ যাওয়ার ওল্ড রুট। ওই রাস্তাটা ট্রলি পার হয়ে এই রাস্তাটা দিয়ে গেলে আপনারা একদম গোমুখের সামনে গিয়ে পৌঁছাতে পারবেন। এইবার যেই জায়গাটা ক্রস করব সেই জায়গাটা দেখুন একবার। এটা এখান থেকে এইভাবে গিয়ে নামতে হবে, নেমে এখান থেকে উঠে তারপর আবার সোজা চলতে হবে। এই ভোজবাসাতে আগে প্রচুর ভোজ গাছ ছিল, কিন্তু বড় ভোজ গাছ এবারে একটাও দেখতে পেলাম না। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু ভোজ গাছ প্ল্যান্ট করেছে এখানে, বাট সেগুলো বড় হতে তো অনেক সময় নেবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ভোজ গাছ যা ছিল সব এখানে নষ্ট হয়ে গেছে। যারা এই ট্রেকটার প্ল্যান করছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা হাতে 1 বছর সময় নিয়ে এই ট্রেকের প্ল্যানটা করবেন, কারণ সান্দাকফু ফালুটের থেকেও প্রচুর টাফ এই ট্রেকটা। দেখবেন ম্যাজিকটা পুরোপুরি পেয়ে গেছি।
মাউন্ট শিবলিং। এর নিচে আমাদের থাকার কথা আজকে, জানি না পৌঁছতে পারবো কিনা। আপাতত গোমুখ পর্যন্ত পৌঁছাই। এই ট্রেকটা আসার আগে যখন আমি এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছি, তখন জানতে পারলাম যে এই গোমুখ গ্লেশিয়ার, এই গঙ্গোত্রী গ্লেশিয়ারের লাস্ট পার্ট যেটা গোমুখ, যেখান দিয়ে মা গঙ্গার উৎস, এই গোমুখ গুহা নাকি আগে ভোজবাসা পর্যন্ত ছিল। তারপর সেটা দীর্ঘ বছর ধরে, শত শত বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের বিভিন্ন কারণের সাক্ষী হয়ে সেটা পেছোতে পেছোতে আজকে ভোজবাসা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। এখনও গোমুখ গুহার দেখা পাওয়া যায়নি, তবে মাউন্ট শিবলিংয়ের দেখা পেয়ে গেছে। ওই যে মাউন্ট শিবলিং, ভীষণ কষ্টকর ট্রেক এটা। হ্যাঁ, গোমুখটা মডারেটদের মধ্যে পড়ে, বাট তপোবন ট্রেক ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেক বলতে পারেন। এতটা রাস্তা হেঁটেও ফেললাম, এখনো গঙ্গা বয়ে যাচ্ছে দেখে যাচ্ছি, বাট গঙ্গার উৎস এখনো পর্যন্ত চোখে পড়লো না। মাউন্ট শিবলিং দর্শন দিয়ে দিল, কিন্তু গোমুখ গুহা এখনো দর্শন দিল না। রেগে আছে মনে হয় গোমুখ গুহা। দেখি আরও যেতে হবে, অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার আশা করছি এখনো যেতে হবে। তার বেশিও হতে পারে, কম তো হবে না, 100% শিওর। এই হচ্ছে রাস্তা। কাজ যদি পুরো রাস্তাটাই দেখুন এরকম হতো, তাহলে কি মজা আসতো। এই জায়গাটা মনে হয় কিছু সরকারের তরফ থেকে এই জায়গাটা মনে হয় কিছু করতে চেয়েছিল, যার জন্য এতটা প্লেন। নাহলে সারা রাস্তা এরকম বোল্ডার পড়ে রয়েছে, ল্যান্ডস্লাইড জোন পুরো দেখুন পুরো। বাট হঠাৎ করে এইটুখানি এরিয়া বালি, নিশ্চয়ই কোনো কারণ তো আছে, নাহলে হঠাৎ করে এইটুখানি এরিয়া এরকম বালি কেন হবে। এখনো ভাগীরথী দেখা যাচ্ছে, ভাগীরথী পিক 1, 2 and 3। ওর নিচে ওটাই হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, আর ওই পাহাড়টার পিছনে গেলে দেখা যাবে গোমুখ গুহা। জায়গাটা কি অপূর্ব লাগছে দেখুন। ভীষণ সমস্যা হচ্ছে অক্সিজেনের। ওইদিকে যে রাস্তাটা উঠছে ওইটা, এই রাস্তাটা হচ্ছে তপবনের দিকে যাচ্ছে, আর এইদিকে যেটা ঘুরে যাচ্ছে সেটা হচ্ছে গোমুখের দিকে যাচ্ছে। আমার গন্তব্য গোমুখ পর্যন্তই হবে, তপন আর যাব না, কারণ প্রবলেম হচ্ছে। আর এদিকে ইন্দ্ররও শরীর খারাপ করছে। কিছু বলবি ভাই? বলে দেয়, নাহলে আমার নামে দোষ করবে ব্লগারদের। অনেক ডিফিকাল্ট রাস্তা। ডিসিশনটা ওর একার না, ডিসিশনটা দুজনেরই। আমাদের ফার্স্ট, আমার পার্সোনালি ফার্স্ট ট্রেক, প্রিয়মিত তো এর আগে সন্ধ্যাফু ফলক যদিও গেছে, আর আমার ফার্স্ট ট্রেকে আমি বুঝতে পারিনি, মানে ইউটিউবে দেখে সত্যি যতটা রাস্তা ইজি বলে মনে হয়, ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, প্রচণ্ড ডিফিকাল্ট। আর আমার তো ভীষণই শ্বাসকষ্ট হচ্ছে, আর ঠান্ডাও যা, তার সাথেও আমরা মানিয়ে নিয়ে আমরা তারপরে হাঁটছি, লড়াই এখনো ছাড়িনি। তো গোমুখ অব্দি যাচ্ছি, আগে দেখি। তপবন
বা বিশেষ করে গোমুখ যাওয়ার ফিক্সড কোনো রাস্তা নেই, পুরোটাই গ্লেশিয়ারের ওপর থেকে বোল্ডার পড়ে রয়েছে, তার ওপর থেকে আপনাকে চলতে হবে। আমরা তো এই মুহূর্তে যাচ্ছি মানুষের পায়ের ছাপ দেখে দেখে, মানুষের পায়ের ছাপ যেদিকে গেছে আমরা সেদিকে যাচ্ছি। আর কিছুটা বাকি আছে, ওই যে ওই রাস্তাটা তপন ভ্যালির দিকে উঠে যাচ্ছে, আর এই দিকে রাস্তাটা যাচ্ছে গোমুখের দিকে। তো আমি এবারে আর তপন করছি না, নেক্সট টাইম করে নেবো তপন, এবারে গোমুখ করেই ফিরে যাবো। গোমুখের অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখুন গ্লেশিয়ারটা পুরো, ইভেন যেখান দিয়ে হাঁটছি সেটাও গ্লেশিয়ার। অ্যাকচুয়ালি যতদূর মনে হয় ঠিক আমি ভুলে গেছি, ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ার, আর ওর মধ্যে সবথেকে লাস্ট পার্ট হচ্ছে গোমুখ, যেটা 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই দেখুন ল্যান্ডস্লাইড স্টার্ট হয়ে গেছে, আর ওদিকে ইন্দ্ররও একটু শরীরটা উইক আছে, ও ঠান্ডায় থাকতে পারছে না। কালকে ভোজ বসাতেও ওর অবস্থা খারাপ ছিল। সো দ্যাটস ওয়াই আমরা গোমুখ দেখে ব্যাক করার ডিসিশন নিই। গোমুখটা দেখে ফিরে যাবো, গোমুখের সামনাসামনি চলে এসেছি। আর এদিকে আরেকটা জিনিসও বলবো, আমার ফিটনেসটা আরও বাড়ানো দরকার এই ধরনের ট্রেকগুলো করার জন্য। আমারও কষ্ট হচ্ছে না বলবো না, এরপর তৈরি হয়েই আসবো। অলমোস্ট আমরা পৌঁছে গেছি গোমুখ গুহা। দেখবেন, এই দেখুন দূর থেকে ওই যে গোমুখ গুহা, এইটা হচ্ছে গোমুখ গুহা, যেখান থেকে মা গঙ্গা বেরিয়েছে। আর এই ওপরে পুরো হচ্ছে, এগুলো পাথর ভেবে ভুল করবেন না, এগুলো হচ্ছে পুরো গ্লেশিয়ার, ওপরে ধুলো পড়ে এরকম রূপ নিয়েছে, বাট এটা পুরোটাই গ্লেশিয়ার। পুরো এই পুরো এরিয়াটাই হচ্ছে গ্লেশিয়ার, গঙ্গোত্রী গ্লেশিয়ার। আর গঙ্গোত্রী গ্লেশিয়ারের লাস্ট পার্ট হচ্ছে গোমুখ, যেটা প্রায় 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অনেকটা হাঁটা, অনেকটা কষ্ট করার পর অবশেষে গোমুখ গ্লেশিয়ার আমার পিছনে আছে, দেখতেই পাচ্ছেন। গোমুখ গ্লেশিয়ারের সামনে পৌঁছাতে পারলাম। ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছিলাম যে গঙ্গার উৎসস্থল হচ্ছে গঙ্গোত্রী গ্লেশিয়ারের গোমুখ গুহা থেকে। সো আমি এখন গোমুখ গুহার সামনে বসে রয়েছি, কি অপূর্ব লাগছে। আমি কিছুক্ষণ আগে সানগ্লাস পরেছিলাম বলে, আমার সানগ্লাসটা হারিয়ে গেছে, এটা ইনডোর সানগ্লাস পরেছিলাম। কিছুক্ষণ আগে আমি সানগ্লাসটা খুলে একবার খালি চোখে দেখেছিলাম, ভিতরে কিছু বরফের চাই রয়েছে, এই গুহাটা রয়েছে, আর এখান থেকে গ্লেশিয়ারটা কী পরিমাণে গলছে দেখে মানে আমি রীতিমতো স্পিচলেস হয়ে গেছি। এখান থেকে গঙ্গার উৎস, যারা আসতে পারবেন তারা এসে একবার দেখে যাবেন গোমুখ। ইচ্ছে ছিল তপনে উঠবো, বাট তপনে হাইটটা এতটাই
আমি এই মুহূর্তে সেই ফিটনেস আমার নেই। আশা করছি আগামী 1 বছর কি 2 বছরের মধ্যে সেরকম ফিটনেস নিয়ে আসবো, নিজেকে তৈরি করে তপবনে উঠতে পারবো। তপবনে ওঠার দুটো কারণ আছে, একটা হচ্ছে মাউন্ট শিবলিং তলায় থাকবো, একটা হচ্ছে তপবনে উঠলে একমাত্র এই গঙ্গোত্রী গ্লেশিয়ারের লাস্ট পার্ট পুরোটা দেখা যায়। এটা পুরোটা না, মানে 30 কিলোমিটার আপনি দেখতে পারবেন না। এই গোমুখ গুহাটা এই মানে গঙ্গোত্রী গ্লেশিয়ারের লাস্ট পার্ট পুরোটা 30 কিলোমিটার লম্বা এখান থেকে। আর ওই দিকে রয়েছে এই গ্লেশিয়ারের তপবনে গিয়ে আপনাকে ওই দিক দিয়ে হেঁটে, গ্লেশিয়ারের উপর দিয়ে হেঁটে গেলে আপনি নন্দনবনে যেতে হবে, ওটাও একটা ট্রেক রুট আছে। অনেক কিছু বলবো ভেবে এসেছিলাম, বাট কিছুই বলতে পারছি না এই গোমুখটা দেখে। একটাই মানে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি তো দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে গ্লেশিয়ার কী হারে গলছে। একটা রিকোয়েস্ট, মানে ইভেন উইকিপিডিয়াতেও আমি দেখলাম যে লাস্ট 70 বছরে এই গ্লেশিয়ার 1 কিলোমিটার পিছিয়ে গেছে। লাস্ট 70 বছরে 1 কিলোমিটার মতো গ্লেশিয়ারটা পিছিয়েছে। আমি হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা যদি দায়িত্ববান হন তাহলে আপনাদের ভবিষ্যতও দায়িত্ববান হবে। সবই মানে অভ্যাসের ওপর মানুষের। প্লিজ এইভাবে নষ্ট করবেন না প্রকৃতিটাকে। আপনার ভবিষ্যৎ হয়তো এই জিনিসগুলো আর পাবে না। একটা সময় গিয়ে এই জায়গাটাও এরকম শুকিয়ে যাবে, পুরো এরকম গাছপালায় ভরে যাবে সবই। প্লিজ একটু নিজের প্রকৃতির খেয়াল রাখুন। এই গঙ্গাকে পুরোপুরিভাবে শুকিয়ে যেতে দেবেন না। এই গঙ্গার মাহাত্ম্য আমাদের কাছে মানে সেই পৌরাণিক মতে, বস না তুই থেবড়ে, পৌরাণিক মতে এই গঙ্গার মাহাত্ম্য জানেন আপনারা? গঙ্গাকে কেন পুজো করতে বলা হয়েছিল পৌরাণিক মতে? কারণ হচ্ছে সেই তখনকার ঋষিমুনিরা জানতো যে গঙ্গার কি মাহাত্ম্য, এই কারণে পুজো করতে বলা হয়েছিল, যাতে আমরা সেটাকে মানে দেবতার মতো ভক্তি করি, যাতে আমরা সেই জিনিসটাকে নিজের মা বাবার মতো যত্ন নিতে পারি। কিন্তু এই পুজোর নামে আজকে গিয়ে গঙ্গোত্রীতেও দেখলাম, হরিদ্বারেও দেখি ওই কাগজের প্লেটের মধ্যে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে ভাসানো, এসব করে কোনো লাভ হয় না। শুধু পরিষ্কার রাখুন জিনিসটাকে। এই মানে সেই সময় যে বলেছিল যে সত্যি এটাকে দেবতার রূপে দেখুন, সত্যি এটাকে মানে এটার উপর ভক্তি নিয়ে আসুন, গঙ্গাটাকে বাঁচান। এর মাহাত্ম্য অনেকটা, এর মাহাত্ম্য ব্রিটিশরা বুঝেছিল বলেই না এই গঙ্গার জলকে আজকে তারা তাদের ব্রিটেনে লন্ডনে নিয়ে যেতে চেয়েছিল। বিকজ টেমস নদীর মধ্যেও এতটা টেমস নদীর জলও যদি আপনি 10 থেকে 15 দিন রাখেন তাহলে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই একমাত্র গঙ্গার জল, এটার মধ্যে এতটা পরিমাণ অ্যান্টিব্যাকটেরিয়া পাওয়া গেছে যে এই একমাত্র গঙ্গার জল আপনি একটা কন্টেনার বা যে কোনো কিছুতে বছরের পর দীর্ঘ বছর ধরে রেখে দিন, কখনো নষ্ট হয় না। তারা বুঝেছিল বলে এই গঙ্গার জলকে তারা ওখানে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারা অনেক লুট চালিয়েছে এই ভারতের ওপর, কিন্তু একমাত্র যেই জিনিসটা একমাত্র গঙ্গার জল, এই গঙ্গা তারা একমাত্র নিয়ে যেতে পারেনি। সুতরাং তার মাহাত্ম্যটা বুঝুন, এটার মর্যাদা দিন, পরিষ্কার রাখুন। এইটুখানি আমার রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ। ভোজবাসা থেকে গঙ্গোত্রীর জার্নি আমার এখানেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ইনফরমেশনের দরকার লাগে আমাকে আমার ইনস্টাগ্রাম চ্যানেল দ্য 26 অরিজিনালে অবশ্যই একটা ডিএম করে দেবেন, নাহলে ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। চলুন তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।